আচ্ছা, এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, যেটাকে আমরা সংক্ষেপে আইআর নামে চিনতাম। আপনাদের হয়তো কম্পাইলারের একদম প্রথম দিকে আমি যে মডেলটা দেখিয়েছিলাম, যেমন ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড থেকে আমাদের আইআর আসে এবং এই আইআরটা ব্যাক এন্ডের আমার ইনপুট আকারে যায় এবং এই ব্যাক এন্ড থেকে আমরা কিন্তু ফাইনালি আমাদের যে টার্গেট কোড বা মেশিন কোড সেই জিনিসটা আমরা পাই। ঠিক আছে, তাহলে আমাদের কম্পাইলারটা হলো এই পুরা জিনিসটাই হলো আমাদের কম্পাইলার। তো ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা এতদিন যেটা পড়েছিলাম, একদম শুরুতে পড়েছিলাম হলো লেক্সিক্যাল অ্যানালাইজার, এরপরে আমরা পড়ছি সিনট্যাক্স অ্যানালাইজার, যেখানে বেসিক্যালি হচ্ছে বটম আপ পার্সিংয়ের জিনিসগুলা। এরপরে আমরা দেখলাম সিম্যান্টিক অ্যানালাইজার, যে বিভিন্ন রকম সিম্যান্টিক রুল আমরা কীভাবে লিখতে পারি, কীভাবে এই টাইপের অনেক কিছু আমরা দেখেছি সিম্যান্টিক অ্যানালাইজারের মধ্যে। তো এরপরে আমাদের যে ফেজটা আছে সেটা হলো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, অর্থাৎ আইআর। তো তো এইখানে জিনিসটা অনেকটা এইভাবে চিন্তা করতে পারেন যে আমাদের কম্পাইলারের ফ্রন্ট এন্ড যেটা করে, হলো বেসিক্যালি আমার যে সোর্স কোডটা তো আর বেসিক্যালি আমার ইনপুট আকারে যায় ফ্রন্ট এন্ডের, রাইট? আমরা যেই কোডগুলো লিখি, তো সোর্স কোডকে ভালো মতো বুঝে হলো ফ্রন্ট এন্ড, সোর্স কোডকে সে ভালো মতো বোঝার ট্রাই করে। দেন একবার যখন সে ঠিকঠাক মতো বুঝতে পারলো, সে যেটা করে এই সোর্স কোডের একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন বানায়। ঠিক আছে, এটা কিন্তু একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। সো এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা এইটা মেশিনও ডিরেক্টলি বুঝতে পারে না, আবার এটা কিন্তু আমার ডিরেক্টলি সোর্স কোডও না। ঠিক আছে, তাহলে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন নাম শুনে বুঝতে পারছেন এটা একটা ইন্টারমিডিয়েট ফর্ম। এটা ডিরেক্টলি মেশিনের ল্যাঙ্গুয়েজও না, আবার ডিরেক্টলি এটা সোর্স কোডও না। আচ্ছা, তো এরকম যে এখন একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন বানানোর পর এরপর যেটা করে, আমার ব্যাক এন্ডে এই ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা কাইন্ড অফ একটা ইনপুট আকারে যায় এবং ব্যাক এন্ড সেটাকে আমাকে টার্গেট মেশিন কোড তৈরি করে ফেলে। তো সবার প্রথম কথা যেই জিনিসটা আসবে, যে কেন আমরা একটা জিনিসকে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন বানাবো? আমার যদি একটা সোর্স কোড থাকে, আমরা তো ডিরেক্টলি ফ্রন্ট এন্ড ইউজ করে দেন হলো আমরা ব্যাক এন্ডের কাজটা শুরু করে দিতে পারতাম, করে আমরা টার্গেট কোডটা বানাইতে পারতাম। কেন আমাদের মাঝখানে এই যে একটা ফেজ আনলাম, যেটা হলো বেসিক্যালি একটা ইন্টারমিডিয়েট ফর্ম, যেই ফর্মটা আমার মেশিন কোডেরও না, আবার সোর্স কোডেরও, ডিরেক্টলি সোর্স কোডও না? এই কাজটা কেন করলাম? আচ্ছা, এটার দিতে ধরে নেন যে আপনি কয়েকটা ল্যাঙ্গুয়েজ বানাচ্ছেন। একটা হলো সি++, জাভা, পাইথন। ঠিক আছে, আপনি এই 4টা ল্যাঙ্গুয়েজ বানাইতে চাচ্ছেন এবং এই 4টা ল্যাঙ্গুয়েজ আপনি ডিফাইন মেশিনের জন্য বানাইতে যাচ্ছেন। অর্থাৎ আপনার একটা মেশিন, মনে করেন একটা উইন্ডোজ মেশিন, দেন আপনার কারো কাছে লিনাক্স মেশিন আছে, আবার কারো কাছে ম্যাক আছে। আচ্ছা, এখন আপনি যদি একটু চিন্তা করেন, আমি যদি এরকম ইন্টারমিডিয়েট ফর্মে না যাই, আমি যদি জাস্ট ডিরেক্টলি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে গিয়ে দেন টার্গেট কোডটা জেনারেট করি, তখন আমাদের টোটাল কয়টা কম্পাইলার বানাইতে হবে? দেখেন, আমাকে যেটা বানাইতে হবে, আমাকে সি থেকে উইন্ডোজের জন্য কম্পাইলার বানাইতে হবে, তাহলে এটা একটা। সি থেকে লিনাক্সের জন্য একটা কম্পাইলার বানাইতে হবে, এটা একটা। সি থেকে ম্যাকের জন্য একটা কম্পাইলার বানাইতে হবে, এটা একটা। কেন? কারণ হচ্ছে দেখেন, সি থেকে উইন্ডোজের জন্য যে কম্পাইলারটা, সেটা কিন্তু লিনাক্স চিনবে না। আবার সি থেকে উইন্ডোজের জন্য যে কম্পাইলারটা, সেটা কিন্তু ম্যাক চিনবে না। সেমভাবে লিনাক্সের জন্য যে কম্পাইলারটা, সেটা কিন্তু আবার ম্যাক চিনবে না। কারণ কি? তাদের মেশিন আলাদা। মেশিন কোড কিন্তু মেশিন ওয়াইজ আলাদা আলাদা হয়। ঠিক আছে, বিভিন্ন মেশিন কোড বিভিন্ন মেশিনের জন্য স্পেসিফিক। তো তাহলে আমাদের যেটা হলো, সি এর জন্য আমাকে এরকম 3টা কম্পাইলার বানাইতে হবে। সেম সি++এর জন্য আমাকে এরকম 3টা কম্পাইলার বানাইতে হবে। জাভার জন্য আমাকে 3টা কম্পাইলার বানাইতে হবে। পাইথনের জন্য আমাকে 3টা কম্পাইলার বানাইতে হবে। তাহলে আমার যদি ল্যাঙ্গুয়েজ থাকে 4টা আর এরকম আমার কাছে মেশিন আছে 3টা, তাহলে আমাদের টোটাল কয়টা কম্পাইলার বানাইতে হবে? 4x3, রাইট? কারণ প্রত্যেকটার জন্য আমাকে 3টা করে কম্পাইলার বানাইতে হচ্ছে, সেজন্য আমরা লিখবো 4x3। তাহলে টোটাল কয়টা কম্পাইলার হবে? 12টা কম্পাইলার বানাইতে হবে। ঠিক আছে, আবার এখন চিন্তা করেন, আপনি মনে করেন অলরেডি এরকম 12টা কম্পাইলার বানাইছেন, আপনি সামহাউ এরকম 12টা কম্পাইলার বানাইছেন। এখন আবার যদি
নতুন একটা কোনো ডিভাইস আসে, নতুন একটা কোনো মেশিন আসে, নতুন একটা কোনো মেশিন আসে, তখন আপনাকে কী করতে হবে? আপনাকে এই নতুন মেশিনে কম্পাইলারের জন্য আপনাকে আবার আরও এক্সট্রা করে এই যে এই সবগুলা কম্পাইলার কিন্তু আবার বানাইতে হবে। যেমন সি থেকে নিউ মেশিনের কম্পাইলার, C++ থেকে নিউ মেশিনের কম্পাইলার, জাভা থেকে নিউ মেশিনের কম্পাইলার, পাইথন থেকে নিউ মেশিনের কম্পাইলার, এগুলো কিন্তু আপনাকে আবার বানাইতে হবে। ঠিক আছে? তো বুঝতে পারতেছেন আমাকে অনেকগুলো কম্পাইলার বানাইতে হবে। এখন ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা এই সমস্যাটাকে কীভাবে সলভ করে এখন আমরা সেটা দেখি। তো এখন যেটা করব, আমি ডিরেক্টলি বানাবো না। ঠিক আছে? আমরা একদম স্কেচ থেকে ডিরেক্টলি কম্পাইলার বানাবো না। আমরা যেটা করব, দেখেন আমরা যেটা করব, আমার কাছে ল্যাঙ্গুয়েজ ছিল 4টা, আর মেশিন ছিল 3টা, উইন্ডোজ, লিনাক্স আর ম্যাক। এখন আমরা ডিরেক্টলি কম্পাইলার না বানাই, এখন আমরা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি করব, অর্থাৎ আইআর একটা ফর্ম তৈরি করব। আচ্ছা, এখন আমি যেটা করলাম, আমি সি থেকে আইআরের জন্য যাওয়ার জন্য যেটা কোড, ঠিক আছে, সেইটা আমি বানাইলাম। অর্থাৎ এটা হলো ফ্রন্ট এন্ড বানানো, রাইট? যে সি থেকে আইআরে যাওয়ার জন্য আমি একটা ফ্রন্ট এন্ড বানাইলাম। সিমিলারলি C++ থেকে আইআরে যাওয়ার জন্য আমি একটা ফ্রন্ট এন্ড বানাইলাম। জাভা থেকে আইআরে যাওয়ার জন্য আমি একটা ফ্রন্ট এন্ড বানাইলাম। পাইথন থেকে আইআরে যাওয়ার জন্য আমি একটা ফ্রন্ট এন্ড বানাইলাম। তাহলে আমি টোটাল কয়টা ফ্রন্ট এন্ড বানাইলাম? 4টা। ঠিক আছে, 4টা আমি ফ্রন্ট এন্ড বানাইলাম। আবার আমি আইআর থেকে উইন্ডোজের জন্য একটা ব্যাক এন্ড বানাইলাম। আইআর থেকে লিনাক্সে যাওয়ার জন্য আমি একটা ব্যাক এন্ড বানাইলাম। আর আইআর থেকে ম্যাকে যাওয়ার জন্য আমি একটা ব্যাক এন্ড বানাইলাম। তাহলে আমি টোটাল কয়টা ব্যাক এন্ড বানাইলাম? আমি টোটাল 3টা ব্যাক এন্ড বানাইলাম। এখন আমি যদি এই যে টোটাল 4টা ফ্রন্ট এন্ড আর যদি 3টা ব্যাক এন্ড বানাইতে পারি, তাহলে আমার কিন্তু সবগুলোর জন্য কম্পাইলার বানানো রেডি। কিভাবে রেডি দেখেন, আমি যদি সি থেকে উইন্ডোজ বানাইতে চাই, সি থেকে উইন্ডোজে কম্পাইলার বানাইতে চাই, আমার কাছে সি থেকে আইআরে যাওয়ার ফ্রন্ট এন্ড আছে, আইআর থেকে উইন্ডোজে যাওয়ার ব্যাক এন্ড আছে, তার মানে কিন্তু কম্পাইলারটা কমপ্লিট। তাহলে সি থেকে উইন্ডোজের কিন্তু কম্পাইলারটা কমপ্লিট। আচ্ছা, সি থেকে লিনাক্সে কম্পাইলারটা কমপ্লিট, হ্যাঁ এটাও কমপ্লিট। কীভাবে? সি থেকে আইআরে যাওয়ার ফ্রন্ট এন্ড আছে, আইআর থেকে লিনাক্সে যাওয়ার ব্যাক এন্ড আছে, তাহলে এটাও কিন্তু কমপ্লিট। দেন সি থেকে ম্যাকে যাওয়ারটা কি কমপ্লিট? হ্যাঁ, সি থেকে ম্যাকে যাওয়ারটা কমপ্লিট। কীভাবে কমপ্লিট? যে সি থেকে আইআরে যাওয়ার ফ্রন্ট এন্ড তো আমার কাছে অলরেডি আছে, আইআর থেকে ম্যাকে যাওয়ারও আমার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডটা আছে, তাহলে এটাও কিন্তু কমপ্লিট। সিমিলারলি পাইথনের কথা চিন্তা করেন, পাইথন থেকে আমরা যখন উইন্ডোজে বানাইতে চাই, পাইথন থেকে এই আইআরে যাওয়ার যে ফ্রন্ট এন্ড সেটা আমার কাছে আছে, আবার আইআর থেকে উইন্ডোজে যাওয়ার যে ব্যাক এন্ড সেটা তো আমি অলরেডি বানাইছি, রাইট? তাহলে আমার এটাও কিন্তু কম্পাইলারটা কমপ্লিট। তাহলে দেখেন, আমি যদি জাস্ট 4টা ফ্রন্ট এন্ড আর যদি 3টা ব্যাক এন্ড নেই, তাহলে কিন্তু আমার এই যে যতগুলা এখানে আমি লিখছি সবগুলোর জন্য কিন্তু কম্পাইলারটা বানানো পসিবল হয়েছে। আগেরবার যেটা ছিল 12টা ডিফারেন্ট কম্পাইলার বানাইতে হইতো, আর এবার কিন্তু জাস্ট 4টা ফ্রন্ট এন্ড আর 3টা ব্যাক এন্ড বানাইলে আমার জন্য এনাফ। এখন আপনার যদি মনে আছে, আমরা যদি নিউ ডিভাইস যদি আমি আনি, আগেরবার যেটা হয়েছিল, আমাকে এই 4টা ল্যাঙ্গুয়েজের জন্য 4বার আমাকে ডিফারেন্ট কম্পাইলার বানাইতে হয়েছিল একটা নিউ ডিভাইসের জন্য। আচ্ছা, এবার যদি আমরা একটা নিউ মেশিন আনি, তাহলে আমাকে জাস্ট কী করতে হবে? আমাকে কি ফ্রন্ট এন্ড বানাইতে হবে কোনোটার জন্য? দেখেন, ফ্রন্ট এন্ড কিন্তু বানাইতে হবে না। সি থেকে আইআরে যাওয়ার ফ্রন্ট এন্ড আছে, C++ থেকে আইআরে যাওয়ার ফ্রন্ট এন্ড আছে, জাভা থেকে আইআরে যাওয়ার ফ্রন্ট এন্ড আছে, পাইথন থেকেও যাওয়ার ফ্রন্ট এন্ড আছে। আমাকে কিন্তু ফ্রন্ট এন্ডে কোনো হাতই দিতে হবে না। জাস্ট কী করতে হবে? আইআর থেকে নিউ মেশিনে যাওয়ার জন্য একটা ব্যাক এন্ড বানাইতে হবে, তাহলেই কিন্তু আমার হয়ে গেল। এই নিউ মেশিনের জন্য আমার যে সেটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে? আবার আপনি চিন্তা করেন, আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ আনছেন, নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, নতুন একটা ল্যাঙ্গুয়েজ আনছেন। এখন আগেকার মেথডে আপনার নিউ ল্যাঙ্গুয়েজকে যদি আপনি চান কম্পাইলার বানাইতে, কী করতে হতো বুঝতে পারতেছেন? এই সবগুলা মেশিনের জন্য আপনাকে এই নিউ ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট দিতে হতো সবগুলা মেশিনের জন্য। বাট এবার কি করতে হবে? যদি একটা নতুন ল্যাঙ্গুয়েজ আসে, দেখেন স্টিল কিন্তু কিছু করতে হবে না। নতুন যদি ল্যাঙ্গুয়েজ আসে আর আপনি যদি চান যে আমার এক্সিস্টিং ডিভাইসগুলোর মধ্যে নতুন ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দিতে, আপনার কাজ শুধু ফ্রন্ট এন্ড বানানো।
তাহলে আপনি যদি জাস্ট এই নিউ ল্যাঙ্গুয়েজ থেকে আইআরে যাওয়ার ফ্রন্ট এন্ডটা বানাইতে পারেন, আর বাকি যে ব্যাক এন্ড পার্টগুলো কিন্তু অলরেডি বানানো আছে। আইআর থেকে নিউ মেশিনে যাওয়ার ব্যাক এন্ড বানানো আছে, আইআর থেকে উইন্ডোজে যাওয়ার ব্যাক এন্ড বানানো আছে, লিনাক্সে যাওয়ার ব্যাক এন্ড বানানো আছে, এখানে ম্যাকে যাওয়ারও ব্যাক এন্ড বানানো আছে। তাহলে ব্যাক এন্ডে কিন্তু আপনার হাত দিতে হবে না, কারণ এই জিনিসগুলো তো অলরেডি বানানো। শুধু নিউ ল্যাঙ্গুয়েজ থেকে আপনাকে আইআরে যাওয়ার যে কোড অর্থাৎ ফ্রন্ট এন্ড, সেই ফ্রন্ট এন্ডে কাজ করতে হবে। তাহলে দেখেন আইআরটা কেন হেল্পফুল। আইআর যেহেতু আমাদের একটা ইন্টারমিডিয়েট ফর্মে নিয়ে যায়, যেই ইন্টারমিডিয়েট ফর্মটা আমার ডিরেক্টলি সোর্স কোডও না, ডিরেক্টলি মেশিন কোডও না, সেই জন্য আমরা এই সুবিধাটা পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমাদের কাছে যদি অলরেডি এই আইআর থেকে নতুন একটা মেশিনে যাওয়ার রাস্তা থাকে, আমরা এটাকে কিন্তু বারবার ইউজ করতে পারবো। আমাদের কাজ কি? আমাদের খালি কাজ হলো নতুন ল্যাঙ্গুয়েজ থেকে আইআরে যাওয়ার পথটা বলে দেওয়া। তাহলে আমরা এই পথ ইউজ করে আমরা এখান থেকে উইন্ডোজে যাইতে পারবো, আবার এইটা ইউজ করে আমরা লিনাক্সে যাইতে পারবো, আবার এটা ইউজ করে আমরা ম্যাকে যেতে পারবো। তাহলে আশা করি আমি এটা বুঝাইতে পারছি কেন আমাদের ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন হইলে সেটা আমাদের জন্য হেল্পফুল। সো আমি যদি একটু জেনারেলাইজভাবে বলি, এরকম 4 আর 3 না দিয়ে, আমার কাছে যদি এম সংখ্যক ল্যাঙ্গুয়েজ থাকে আর এন সংখ্যক ডিভাইস থাকে, তাহলে আইআর ইউজ না করলে আমাকে এম ইন্টু এন এতগুলো কম্পাইলার বানাইতে হবে। ঠিক আছে, আর আমার কাছে যদি ওই সিমিলারলি এম সংখ্যক ল্যাঙ্গুয়েজ থাকে আর এন সংখ্যক মেশিন থাকে, তাহলে আইআর যদি ইউজ করি, তাহলে আমাকে এমটা ফ্রন্ট এন্ড, আমি এফই লিখলাম, এফই মানে হলো ফ্রন্ট এন্ড। ঠিক আছে, তাহলে আমাকে এমটা ফ্রন্ট এন্ড আর এনটা ব্যাক এন্ড বানাইতে হবে। তাহলেই কিন্তু আমরা দেখেন, তাহলে কিন্তু আমাদের পুরা ইয়াটা বা মানে কম্পাইলার সবগুলা মেশিনের জন্য সবগুলা ল্যাঙ্গুয়েজে কম্পাইলার বানানোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে ইন্টারমিডিয়েট ফর্ম যেটা বললাম, ইন্টারমিডিয়েট ফর্ম কী টাইপের ইন্টারমিডিয়েট ফর্ম হইতে পারে? এই আইআরের অলরেডি আপনারা একটা ফর্মের সাথে পরিচিত, সেটা হলো সিনট্যাক্স ট্রি। অর্থাৎ সিনট্যাক্স ট্রি নিয়ে আমরা অলরেডি পড়েছিলাম। তো সিনট্যাক্স ট্রি ইটসেলফ কিন্তু একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, দেন সিনট্যাক্স ট্রির আরেকটা ভেরিয়েশন আছে, সেটা বেসিক্যালি হলো ড্যাগ। অর্থাৎ এটার নাম শোনার কথা, যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এটা কিন্তু বেসিক্যালি সিনট্যাক্স ট্রিরই একটা ভেরিয়েশন। আচ্ছা, দেন আরও আছে হলো 3 অ্যাড্রেস কোড। তো আমরা মোটামুটি মানে এই টপিকগুলোর মধ্যেই থাকবো। ঠিক আছে, সো আমরা এই সিনট্যাক্স ট্রি আর ড্যাগটা ব্রিফলি দেখব, 3 অ্যাড্রেস কোডটা আমরা ডিটেলসে পড়ব। তো এই ভিডিওতে আমি জাস্ট সিনট্যাক্স ট্রি আর ড্যাগ নিয়ে একটু আলোচনা করব। সো সিনট্যাক্স ট্রি নিয়ে আপনারা অলরেডি পরিচিত, যে সিনট্যাক্স ট্রি বেসিক্যালি কি, আমাদের পার্স ট্রির একটা কম্প্যাক্ট ফর্ম হচ্ছে সিনট্যাক্স ট্রি। আমরা যে পার্স ট্রি আঁকি, পার্স ট্রির একটা কম্প্যাক্ট ফর্ম ছিল সিনট্যাক্স ট্রি। যেমন পার্স ট্রিতে অনেকগুলো রিডান্ডেন্ট নোট তৈরি হতো, যে আমার গ্রামারের যে কনটেক্সট ফ্রি গ্রামারের যেগুলো রুল ছিল, ওই রুলের যেগুলো নন টার্মিনাল, সেগুলোর জন্য কিন্তু নোট ক্রিয়েট হইতো। বাট সিনট্যাক্স ট্রিতে কিন্তু সেগুলো হয় না। সিনট্যাক্স ট্রিতে ডিরেক্টলি আমার কী কাজ করতে হয়েছে, ওটা কিন্তু জাস্ট আমাদের জাস্ট অপারেটর আর অপারেন্ট, এইটার থ্রুতেই কিন্তু আমরা পুরো সিনট্যাক্স ট্রিকে বিল করতে পারি। গ্রামারের কনটেক্সট ফ্রি গ্রামারের কোনো নোট সিনট্যাক্স ট্রির মধ্যে আসে না, পার্স ট্রির মধ্যে আসে। যেমন পার্স ট্রিতে আমি যদি একটু জাস্ট বলি, যে আপনাদের তো ওই গ্রামারটা মনে আছে, ই থেকে ই প্লাস টি, তাই না? আমি যদি জাস্ট যোগের কথাই বলি, যে ধরে নেন যে এ প্লাস বি, ঠিক আছে, আর আমার গ্রামার আছে হইল ই থেকে ই প্লাস টি অর টি, দেন টি থেকে এফ, এফ থেকে আইডি। এখন আমি যদি যে এইটার যদি আমি পার্স ট্রি আঁকি, পার্স ট্রিটা কিন্তু দেখতে এরকম হবে। ই থেকে আমরা ই প্লাস টি, দেন ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে আমরা আইডিতে গেলাম, দেন এখানেও টি থেকে এফ, এফ থেকে আইডিতে গেলাম। এখন এই পার্স ট্রিতে যেটা হয়, পার্স ট্রিতে প্রত্যেকটা এগুলা কিন্তু প্রত্যেকটা নোড, এগুলা নোডও কিন্তু ক্রিয়েট হবে আমার ইয়াতে। অর্থাৎ এই যে এফ যেগুলো দেখতেছেন, টি যেগুলো দেখতেছেন, এগুলা নোডও ক্রিয়েট হবে, সাথে সাথে আমার এই যে আইডি, এগুলা নোডও আসবে। বাট এইটারই যদি আমি সিনট্যাক্স ট্রি ফরম্যাট আঁকি, সিনট্যাক্স ট্রিতে কিন্তু আমার এই যে এগুলা নোট কিন্তু বাদ যাবে, গ্রামারের নোট শুধু থাকবে কে, আমার এখানে প্লাসটা থাকবে আমার প্যারেন্ট আকারে, আর তার চাইল্ড আকারে থাকবে হলো অপারেন্টগুলো। তাহলে এই জিনিসের এটা হলো আমার সিনট্যাক্স ট্রি ফর্ম।
এই জিনিসের পার্স ট্রি হচ্ছে এটা, সিনট্যাক্স ট্রি এটা। তাহলে বুঝতে পারতেছেন যে পার্স ট্রি একটা কম্প্যাক্ট ফর্ম হচ্ছে আমার সিনট্যাক্স ট্রি। তো এখন আমাদের যদি যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে বলে আমরা সিনট্যাক্স ট্রি বিল্ড করো, তাহলে আমরা কী করব, আমরা ওই যে পার্স ট্রি যেভাবে বিল্ড করতাম অর্থাৎ প্রেসিডেন্সটা মাথায় রাখবো, যে কোন জিনিসের প্রেসিডেন্স বেশি, যেটার প্রেসিডেন্স বেশি সেটাকে আমরা নিচের লেভেলে রাখার ট্রাই করব। ঠিক আছে? তো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরে নেন আপনাদের এটা বইয়েরই এক্সাম্পল, a প্লাস a ইন্টু বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি ইন্টু ডি। আমি যদি চাই এই জিনিসটা করসপন্ডিং একটা সিনট্যাক্স ট্রি আঁকতে, ঠিক আছে, তাহলে দেখেন কি হবে। আমরা যেটা করব, এখানে সবচেয়ে বেশি প্রেসিডেন্স কার, এই যে আমাদের ব্র্যাকেটের রাইট প্যারেনথেসিসের মধ্যে, তাহলে এগুলার প্রেসিডেন্স সবচেয়ে বেশি। এরপরে প্রেসিডেন্স হলো মাল্টিপ্লিকেশনের এবং পরবর্তীতে হলো প্লাসগুলার। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু ব্র্যাকেটের প্রেসিডেন্সটা বেশি, তাহলে এই ব্র্যাকেটের জিনিসগুলোকে আমাকে নিচের দিকে রাখতে হবে। তাহলে আমরা সেটাই করলাম। আমরা যেহেতু সিনট্যাক্সটিতে কী থাকে, সিনট্যাক্সটিতে আমাদের এই যে প্যারেন্টের নোট, সেখানে হলো আমাদের অপারেটরটা থাকে, আর চাইল্ড আকারে থাকে হলো অপারেন্টগুলো। তাহলে আমরা এখান থেকে এরকম 3টা নোট ক্রিয়েট করলাম, একটা হলো প্যারেন্ট নোট, একটা আর বাকি 2টা হলো চাইল্ড নোট। তাহলে দেখেন আমার এখান থেকে আসলো কি বি মাইনাস সি, রাইট? এবং দেখেন এই পাশেও কিন্তু আমার বি মাইনাস সি আসে, তাহলে সিনট্যাক্সটিতে আমার এই পাশেও কিন্তু আমার বি মাইনাস সিটা ক্রিয়েট হবে। আচ্ছা, এরপরে দেখেন এই বি মাইনাস সির সাথে এরপর কি হবে, এই বি মাইনাস সির সাথে আমার এই অ্যাস্টেরিকটা কিন্তু গুণ হবে, যেহেতু মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স আমার প্যারেনথিসিসটা সবচেয়ে বেশি, এরপর হলো আমার মাল্টিপ্লিকেশনে, রাইট? তাহলে যেটা হবে আমার এরপর একটা মাল্টিপ্লিকেশন আসবে, এটা রাইট সাইডে থাকতেছে হচ্ছে আমার এই বি মাইনাস সিটা, আর লেফট সাইডে থাকতেছে আমার এটা। আচ্ছা, সিমিলারলি আমাদের এই পাশেও মাল্টিপ্লিকেশনের কাজটা করতে হবে। তাহলে আমরা যদি একটু আসি, যে এখানে আমাদের মাল্টিপ্লিকেশনের এই পাশে থাকতেছে আমার এইটা, আর রাইট সাইডে থাকতেছে আমাদের ডিটা। তাহলে দেখেন আমাদের এই যে এইখানে যে এইটুক অংশের যে সিনট্যাক্সটি, সেটা রিপ্রেজেন্ট করতেছে আমার এই পোর্শনটা, আর এইটুক অংশের যে সিনট্যাক্সটি সেটা রিপ্রেজেন্ট করতেছে আমার এই অংশটা। এখন কি করতে হবে, এখন আমাকে এই যে এগুলা টার্মিনোলজির মধ্যে জাস্ট যোগ করতে হবে, রাইট? এবং আপনার যদি মনে থাকে যে প্লাসের প্রেসিডেন্স কি, যেহেতু 2টা প্লাস আছে তাতে প্রেসিডেন্স কিন্তু সেম। আচ্ছা, যখন আমার কোনো অপারেটরের প্রেসিডেন্স সেম হয়, তখন কোনটাকে আমরা হায়ার প্রেসিডেন্স ধরবো, যেইটা আগে আছে সেটাকে আমরা হায়ার প্রেসিডেন্স ধরবো। তার মানে কি, এই প্লাসটা আমার আগে এক্সিকিউট হবে, এরপরে হলো আমার এই প্লাসটা এক্সিকিউট হবে, অ্যান্ড যেটা হায়ার প্রেসিডেন্সে থাকে সেটা কিন্তু লোয়ার লেভেলে থাকে। তাহলে বুঝতে পারতেছেন আমার এইখানকার এই যে এ প্লাস, তাহলে আমার প্লাসটাকে আমি এইখানে দিলাম, একটু সরাই রাখি, আমি প্লাসটাকে এইখানে দিলাম, ওটার এই একটা চাইল্ড আকারে আমার এই পোর্শনটাকে পুরোটা দিলাম, আরেকটা চাইল্ড আকারে আমরা এখানে একে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এখন এই যে এই সাবট্রি থেকে আমার এই পোর্শনটা তৈরি হয়ে গেছে। আর ফাইনালি আমার সবচেয়ে লোয়ার প্রেসিডেন্স আছে এই প্লাসটা, তাহলে এইটা হলো সবার উপরে চলে যাবে, যেহেতু লোয়ার প্রেসিডেন্সটা উপরে থাকে, রাইট? তাহলে এ কানেক্ট করতেছে হলো আমার এইটাকে, আর এইটাকে সে কানেক্ট করতেছে। তাহলে আমার এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনের করসপন্ডিং যে সিনট্যাক্স ট্রি, সেটা কিন্তু আমার দেখতে এরকম হবে। ঠিক আছে? এবং এই যে এইখানে যে আমি যে একটা রিপ্রেজেন্টেশন আঁকলাম, এই যে সিনট্যাক্স ট্রি রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু আমার এই এক্সপ্রেশনের একটা ইন্টারমিডিয়েট ফর্ম। এই যে এইখানকার যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনেরই একটা ইন্টারমিডিয়েট ফর্ম হলো আমার এই সিনট্যাক্স ট্রিটা। আচ্ছা, তো এখানে সিনট্যাক্স ট্রিতে একটা জিনিস দেখেন, এখানে এই যে একই টাইপের নোট, এখানে দেখেন এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা কি রিপিটেটিভ না, একই জিনিস না? তো সিনট্যাক্স ট্রিতে কিন্তু আমার একই নোট অর্থাৎ রিডান্ডেন্টভাবে চলে আসতে পারে, মানে একই সাব এক্সপ্রেশন, এগুলো বেসিক্যালি একটা সাব এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশনের একটা ছোট পার্ট। ঠিক আছে, এগুলোকে বলা হয় সাব এক্সপ্রেশন। তো আমার কিন্তু একটা সিমিলার সাব এক্সপ্রেশন বা সেম সাব এক্সপ্রেশন মাল্টিপল টাইম চলে আসতে পারে। আমার এক্সপ্রেশনে যদি মানে একই টাইপের জিনিস যদি বারবার আসে, তখন আমার সিনট্যাক্সটিতে বারবার ওই নোটগুলো কিন্তু ক্রিয়েট হবে, একই টাইপের নোট। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের এটা তো আমাদের জন্য একটু সমস্যা, কারণ আমরা যদি এই সিনট্যাক্সটিটাকে মেমোরির মধ্যে রাখতে চাই, তাহলে এগুলা তো আমার আসলে রিডান্ডেন্টভাবে রাখা হবে, কারণ আমার তো এটা একবার রাখলেই তো আমার জিনিসটা হইতো, কেন আমি বারবার 2বার রাখবো, রাইট? আমি যদি একবার রেখে এটাকে সামহাও ইউজ করতে পারতাম এটার জন্য, তাহলে তো আমার জন্য বেনিফিশিয়াল, আমার মেমোরি বেঁচে যাবে। সো এইটাই সমাধান করে হইলো আমাদের ড্যাগ।
ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, ঠিক আছে। এইখানে যেটা করে, এইখানে প্রত্যেকটা নোড মানে আমাদের এই যে কোনো সাব এক্সপ্রেশনের নোড যখন ক্রিয়েট করে, আগে চেক করে যে ওইটা অলরেডি আছে কি না। যদি থাকে তাহলে সে নতুন করে আর ওইটা বানায় না। অর্থাৎ যেমন ধরেন এখানে আমি একবার কিন্তু এটা বানাইছি, তাহলে নিউ করে আমার হলো যে এই পোর্শনটা আর তৈরি হইতো না ড্যাগের ক্ষেত্রে। আমি একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটাই আঁকি, তখন বুঝতে পারবেন। আমি যদি আবার যাই, এই যে এই এক্সপ্রেশনের আমি যদি ড্যাগ আঁকতে চাই, আগে যেটা করবো ওই সেমভাবে আমাদের প্যারেনথিসিসের কাজটা আগে করব। প্রেসিডেন্স তো সেম, সেটা সিনট্যাক্স ট্রি আঁকি আর ড্যাগ আঁকি। তাহলে আমরা যেটা করব, এইখানে বি, এইখানে সি, ঠিক আছে। আচ্ছা, দেন এটাকে একটু নিচে নিয়ে যাই। আচ্ছা, এরপরে আমাদের যেটা হয়েছে, এরপরে আমাদের এখানে দেখতেছি একটা মাল্টিপ্লিকেশন চিহ্ন আছে, তাহলে আমরা ওইটার কাজটা করে ফেলি। এই যে এখানকার একটা মাল্টিপ্লিকেশন চিহ্ন, তাহলে ওইটার এইখানে আসতেছে আমার এই পোর্শনটা, আর লেফট সাইডে আসতেছে আমার এ। আচ্ছা, এখন দেখেন একটু যদি খেয়াল করেন, আপনাদের এই যে রাইট সাইডেও কিন্তু সেম বি মাইনাস সি আছে, ঠিক আছে, এবং এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে ডির সাথে। তাহলে আমি ড্যাগের ক্ষেত্রে যেটা করব, এই বি মাইনাস সিটাকে নতুন করে জেনারেট করবো না, রাদার দেন যেটা করব, আমি ডিরেক্টলি এটাকে ইউজ করব। তাহলে আমাদের এই যে এই নোটটাকে কিন্তু আমি ডিরেক্টলি এখানে ইউজ করতে পারি, করে আমি ডি এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখেন এই যে এই বি মাইনাস সি, এই নোট থেকে এই নোটে তো আমার যখন ইভ্যালুয়েট হবে তখন তো বেসিক্যালি বি মাইনাস সিটা থাকবে। তাহলে বি মাইনাস সি একবার এদিকে গেল, বি মাইনাস সি একবার এদিকে গেল, গিয়ে আমার এক পাশে হলো এ ইন্টু বি মাইনাস সি, আরেক পাশে হলো ডি ইন্টু বি মাইনাস সি বা বি মাইনাস সি ইন্টু ডি, যেটা আমাদের হলো এইখানকার এক্সপ্রেশনে আছে বি মাইনাস সি ইন্টু ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই পোর্শনটা হ্যান্ডেল হয়ে গেছে। এরপরের কাজগুলো কি আবার সেম, এরপরে আমাদের এইটা আমরা হ্যান্ডেল করছি, এটাকে আমরা হ্যান্ডেল করছি, এখন আমাদেরকে জাস্ট প্লাসগুলোকে করতে হবে। তাহলে এইটার আমার প্রেসিডেন্সটা কম, রাইট, এইটার আমার প্রেসিডেন্সটা কম, তাহলে এটা হলো নিচের দিকে থাকবে। তাহলে আমরা যেটা করব, এইখানকার যেহেতু প্রেসিডেন্সটা কম, তাহলে আমরা আগে ওইটাকে লিখি নিচের দিকে। তাহলে ওটা যাচ্ছে যে আমার এইটার সাথে, এখানে গিয়ে আসছে প্লাস, তাহলে আসতেছে এ প্লাস এ ইন্টু বি মাইনাস সি, এ প্লাস এ ইন্টু বি মাইনাস সি, এটা আসতেছে। আর এরপরে হলো আমাদের এই যে এই প্লাসটা, এটা প্রেসিডেন্স যেহেতু সবচেয়ে কম, এটা একদম সবার হায়ার লেভেলে থাকবে। আর এর কাজ কি, এর কাজ হলো আমার এই দুইটা পোর্শনকে যুক্ত করা, এই পাশের পোর্শন আর এই পাশের পোর্শনকে যুক্ত করা। তাহলে আমরা যেটা করব, এইখানকার যে প্লাসটা, এই প্লাসটা থেকে একটা চাইল্ড দেবো আমরা এইখানে, এই প্লাসটা থেকে একটা চাইল্ড দেবো আমরা এইখানে। তাহলে তাহলে আমাদের যেটা ড্যাগ ভার্সন, এই জিনিসেই যেটা ড্যাগ ভার্সন, সেটা কিন্তু আমার দেখতে এরকম হবে। তাহলে এখানে বুঝতেই পারতেছেন যে এইখানে দেখেন বি মাইনাস সি জিনিসটা যেহেতু রিপিটেটিভ ছিল বা রিডান্ডেন্ট ছিল, এটা কিন্তু আমরা একবারই ইউজ করছি। তো ড্যাগ ভার্সনগুলা মানে একই কোডের এই ড্যাগ ভার্সনগুলো নর্মালি আমার হয়, মানে মেমোরি ইফিসিয়েন্ট হয়। কারণ কি, আমার একটা এক্সপ্রেশনে তো অনেকবার সাব এক্সপ্রেশন আসতে পারে। অর্থাৎ যেমন চিন্তা করেন, আমি যদি যে এরকম একটা জিনিস লিখি, এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে, এরকম আমি 4 বার এ মাইনাস বি প্লাস লিখলাম। এইটার যদি আমি সিনট্যাক্স ট্রি আঁকি, তাহলে কীরকম দেখতে হবে, এরকম হবে, রাইট। দেন আবার আসবে এ মাইনাস বি, দেন আবার আসবে এ মাইনাস বি। তাহলে এরকম 4টা সাব এক্সপ্রেশন হবে। এবং আমার এখানে সবচেয়ে প্রেসিডেন্স বেশিকার মানে যে প্লাসের, এই প্লাসের প্রেসিডেন্সটা সবচেয়ে বেশি, রাইট, প্লাসের ক্ষেত্রে। অবশ্যই সবার আগে তো প্যারেনথিসিস ইভ্যালুয়েট হবে, এরপর হলো প্লাসগুলো। তো প্লাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেসিডেন্স হলো এটার, আর সবচেয়ে কম প্রেসিডেন্স হলো এইটার। তাহলে এই প্লাসটা হলো সবার একদম ট্রির আপে যাবে, মানে ট্রির রুট আকারে আমার এই প্লাসটা থাকবে। তাহলে আমরা যদি আগে লিখি, আগে যদি এই প্লাসটাকে আঁকি, তাহলে এই প্লাসটা কানেক্ট করতে হলো আমার এইটাকে আর এইটাকে, রাইট। তারপরে প্রেসিডেন্স হলো আমার এই প্লাসের, তাহলে এই প্লাসটা কানেক্ট করবে কাকে, এই প্লাসটা কানেক্ট করবে হলো আমার এই যে এই পোর্শনের সাথে, এই পোর্শনের সাথে আমার এই যে এই পোর্শনটাকে সে কানেক্ট করবে। তাহলে যেটা করব, আমরা এইখান থেকে এটা নিলাম, আর এইখান থেকে আমরা এইটাকে নিলাম। দেন এই প্লাসটা কাকে কানেক্ট করবে, এই প্লাসটা কানেক্ট করবে হলো এই যে এই পুরাটাকে, তার সাথে হলো এইটাকে। তাহলে আমি যদি এটাকে একটু উপরে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমাদের লাস্টের যে প্লাসটা, ওটা হলো ওটার প্রেসিডেন্স সবচেয়ে কম, তাহলে ওইটা থাকবে একদম সবার উপরে, রাইট, একদম এইখানে থাকবে। দেন হলো ওটার সাথে এইটা কানেক্ট হবে, আর দেন ওটার সাথে আমার
এটা কানেক্ট হবে। তাহলে এইখানে যে জিনিসটা আঁকলাম সেটা কিন্তু আমার বেসিক্যালি এটা হলো একটা সিনট্যাক্স ট্রি, আমার এই এক্সপ্রেশনের সিনট্যাক্স ট্রি। আর এটার যদি এই সেম এক্সপ্রেশনের আমি যদি এখন ড্যাগ ভার্সন আঁকতে চাই, এটা যদি আমি ড্যাগ ভার্সন আঁকতে চাই তাহলে কীরকম দেখতে হবে, যে আমাদের এ মাইনাস বি একবার সেটা আমি জেনারেট করলাম, ঠিক আছে। এরপরের বার যেটা হবে দেখেন, এরপরের বার কী আছে, আবার আমাদের এ মাইনাস বি আছে, তাহলে আমরা নতুন করে আর জেনারেট করবো না। আচ্ছা, তাহলে দেখেন মাঝখানে আছে কি প্লাস, তাহলে আমরা যেটা করব প্রথম প্লাসটা নিলাম, নিয়ে প্রথম প্লাসের লেফট সাইডেও দেখেন এ মাইনাস বি, রাইট সাইডেও কি আসবে, রাইট সাইডেও আসবে এ মাইনাস বি। তাহলে আমরা দেখেন এইটা নিলাম আর এইটাও নিলাম, লেফট সাইডেও এ মাইনাস বি, রাইট সাইডেও হলো এ মাইনাস বি। তাহলে আমরা এইভাবেই একই দিকে দিলাম দুটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখেন এই যে এই পোর্শনটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখেন আবার একটা প্লাস আসছে, ওই প্লাসের লেফট সাইডে থাকতেছে আমার এই পোর্শনটা, আর রাইট সাইডে থাকতেছে আমার এই এ মাইনাস বিটা, রাইট। তাহলে দেখেন আমার নতুন যে প্লাসটা আছে সেই প্লাসের লেফট সাইডে থাকতেছে আমার এই পুরা পোর্শনটা, আর রাইট সাইডে কে থাকতেছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বিটা কোথা থেকে আসতেছে, যে এখান থেকে আসতেছে, ঠিক আছে। যে আমার লেফট সাইডে থাকতেছে হলো এই পুরা পোর্শনটার জন্য আমরা হলাম এইখানে কানেক্ট করে দিছি, এটাকে আমরা এইখানে কানেক্ট করে দিছি। আর রাইট সাইডে যেহেতু আসতেছে আমার এ মাইনাস বি, তাহলে সেটার জন্য আমরা কী করতেছি, সেটার জন্য আমরা এই যে এটাকে ধরে যেখানে আমার এ মাইনাস বিটা ছিল সেখানে আমরা আনছি। আচ্ছা, সিমিলারলি আমাদের এইখানেও দেখেন আবার একটা এ মাইনাস বি আছে, তাহলে এটার জন্য কি হবে, আমাদের এই প্লাসটাকে নিলাম, নিয়ে এটা লেফট সাইডে কে আছে, লেফট সাইডে আছে এই পুরা জিনিসটা আছে আমার এই প্লাসের লেফট সাইডে। তাহলে ওই পুরো জিনিসটা পাওয়ার জন্য আমরা কী করবো, এই যে এইখানকে লেফটটাকে কানেক্ট করে দিলাম, আর রাইট সাইডে কে আছে, রাইট সাইডে আছে আমার এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি পাওয়ার জন্য আমরা এইখান থেকে এইখানে চলে গেলাম। তাহলে এইটাই হলো আমার বেসিক্যালি আমার এইটার জন্য যে ড্যাগ ভার্সন সেটা, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে মাত্র কয়টা নোট ক্রিয়েট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মাত্র কিন্তু 6টা নোট ক্রিয়েট হয়েছে। আপনি যদি নিচ থেকে উপর দিকে জাস্ট নোট করেন তাহলে 6টা। এইখানে টোটাল কয়টা নোট ক্রিয়েট হয়েছে সিনট্যাক্স ট্রিতে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। তাহলে দেখেন একখানে ছিল 6টা, আরেকখানে ছিল আমার টোটাল 6টা নোট, আর এখানে নোট ক্রিয়েট হয়েছে আমার 15টা। তাহলে বুঝতেই পারতেছেন যে আমার সিনট্যাক্স ট্রিতে অনেক মেমোরি লাগবে রেদার দেন ড্যাগ। আরেকটা জিনিস হলো এই ড্যাগ রিপ্রেজেন্টেশন যেহেতু আমার একটা ইফিসিয়েন্সি আনতেছে, সো যখন কোনো কম্পাইলার অপটিমাইজ করার ট্রাই করে, মানে আমাদের বিভিন্ন কোডকে অপটিমাইজ করার ট্রাই করে, তখন বেসিক্যালি ড্যাগ রিপ্রেজেন্টেশন থাকলে আমার জন্য সুবিধা, যেহেতু এখানে আমরা জিনিসগুলোকে রিউজ করতে পারতেছি। এই জন্য হলো অপটিমাইজিং কম্পাইলারগুলো বিশেষ করে ড্যাগ রিপ্রেজেন্টেশন তৈরি করে দেন হলো আমাদের ওই লাইনগুলোকে, কোডের লাইনগুলোকে অপটিমাইজ করে। সো আশা করি আমার এই ভিডিওটা বোঝা গেছে।